8জন কলেজ স্টুডেন্ট ইংল্যান্ডের পিক কেভার্ন গুহার মধ্যে এক্সপ্লোর করতে যায়, যাদের মধ্যে একজন ছিল 20 বছর বয়সী অস্কার হ্যাকেট নেল মস। ওরা স্টুডেন্ট ছিল, সেই জন্য ওরা সর্বত্র এরকম ধরনের জায়গাগুলো এক্সপ্লোর করতে যাইত। এইরকমই এই গুহার মধ্যেও কিছু এক্সপ্লোর করবার পর ওরা যা দেখে, সেটা দেখার পর ওদের হোশ উড়ে যায়। ওই জায়গায় নেল মসের সাথে যে ঘটনা ঘটেছিল তা শুনে ব্রিটিশ সরকার পর্যন্ত নড়ে বসে। এই ঘটনা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। যখনই মানুষ এই ঘটনার কথা জানতে পারছিল, তো মানুষ রীতিমতন হয়ে যাচ্ছিল। কেউ ধারণা করতে পারছিল না যে কিভাবে নেইলের সাথে এরকমটা ঘটে গেল। অস্কার হ্যাকেট নেল মস একজন ব্রিটিশ কটন এক্সিকিউটিভ এরিক মসের পুত্র সন্তান। সেজন্য ছোট থেকেই সে ফাইন্যান্সিয়ালি মজবুত ছিল। ছোট থেকেই নেল খুব ভালো খেলাধুলা করত, বলতে গেলে অ্যাক্টিভ ছেলে ছিল নেল। টাকা পয়সার অভাব না থাকায় নেলের বাবা ওকে সবসময় সবচেয়ে সেরা শিক্ষাস্থানেই পড়াতো। সেজন্য ওর যখন গ্র্যাজুয়েশন দেওয়ার সময় আসে, তখন সে বেছে নেয় ইংল্যান্ডের অন্যতম ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটিকে। অক্সফোর্ডের ব্যালিয়ন কলেজে পড়তে পড়তেই নেল মস ব্রিটিশ স্পিলিওলজিক্যাল অ্যাসোসিয়েশনে জয়েন করে, যেখানে গুহা সম্বন্ধে পড়ানো হয়। কারণ নেইলের ছোটবেলা থেকেই নতুন কিছু এক্সপ্লোর করবার অবিরাম ইচ্ছে ছিল। এই গ্রুপটা থেকে বিভিন্ন ছাত্রদেরকে নতুন নতুন গুহার ভিতরে পাঠানো হতো, যাতে তারা সেই গুহাগুলোকে এক্সপ্লোর করতে পারে, সেই গুহার মধ্যে কি কি আছে সেই সব ইনফরমেশান জোগাড় করতে পারে। এইরকমই 22শে মার্চ 1959 সালে ওই ব্রিটিশ স্পিলিওলজিক্যাল অ্যাসোসিয়েশন থেকে নেইল সহ তাদের আরও 8জন স্টুডেন্টকে ইংল্যান্ডের ডার্বিশায়ারের এই পিক কেভার্ন গুহার নিচে থেকে অর্ধেক মাইল উপরের একটি রাস্তাকে এক্সপ্লোর করতে পাঠায়, যেটাকে 2 সপ্তাহ আগেই খুঁজে পাওয়া গেছিল। কাদা জপজপে পথ দিয়ে ওরা হামাগুড়ি দিয়ে দিয়ে নিজেদের গন্তব্যের দিকে এগোচ্ছিল। ওদের এই সফর ঠিকঠাকই চলছিল, যতক্ষণ না ওরা এটা নিয়ে খিল্লি করতে শুরু করে। 1000 ফুট নিচে নামার পর তারা বেশ বড় একটা চেম্বারের কাছে পৌঁছয়। এইবার ওদের সাথে এমন কিছু ঘটতে চলেছিল যা ওরা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। চেম্বার থেকে কিছুটা এগোনোর পর ওরা একটা সরু খাদের সামনে পৌঁছয়, যেটা সোজা নিচে নেমে গেছিল। ওরা ভাবে যে এই খাদের নিচে হয়তো আরও নতুন নতুন রাস্তা থাকতে পারে। এই খাদের নিচে কি আছে এটা জানার ইচ্ছে তো সবারই ছিল, কিন্তু কারোরই নিচে নামার সাহসটুকু ছিল না। সাথে এটাও একটা বিষয় ছিল যে এই খাদটা এতটাই সরু ছিল যে খুব রোগা ব্যক্তি একমাত্র এর মধ্যে নামতে পারবে। তবে ওদের 8 জনের মধ্যে রোগা মানুষ বলতে নেইল ছাড়া আর তেমন কেউ ছিল না। নেল মসই কিছুটা রোগা পাতলা আর 6 ফুট মতন লম্বা ছিল। তবে নেইলও সহজেই খাদের নিচে নামতে চাইছিল না। বাকিরা একটু আধটু জোর করায় নেল মস নিচে নামার জন্য প্রস্তুত হয়ে যায়। তবে ওর কোনো ধারণা ছিল না যে ওর সাথে এরপর কি হতে চলেছে। এটা ওদেরই ভুল ছিল, কারণ এই খাদে নামাটা ওদের মিশন ছিল না। ওরা অনুমান করেছিল যে এই খাদটা হয়তো 40 ফুট মতন গভীর হবে। তবুও ওরা ব্যাকআপের জন্য একটা 75 ফুটের মই তৈরি করে ফেলে, কারণ যদি ওদের অনুমান ভুলও হয়ে যায় তাহলেও নেলের যাতে কোনো অসুবিধা না হয়। বিকাল 3:30 নাগাদ নেল মস ওই খাদের মধ্যে নামতে শুরু করে। ধীরে ধীরেই ও খাদের নিচে নামছিল। প্রায় 12 ফুট মতন নিচে নামার পর খাদের রাস্তাটা কিছুটা মোচড় নেয়। নেল তবুও সেটার কোনো তোয়াক্কা না করে আরও নিচে নামতে থাকে, যার পর প্রায় 18 ফুট মতন গভীরে নামার পর খাদটা অনেকটাই সরু হয়ে যায়। জায়গাটা এতটাই সরু হয়ে যায় যে ওর মধ্যে যদি একটা ল্যাপটপও ফেলে দেওয়া হয় তাহলেও সেটা আটকে যাবে। আরও কিছুটা নিচে নামার পর নেলের সামনে কিছু পাথর আসে। নেল ওই পাথরগুলোকে নিজের রাস্তা থেকে সরানোর জন্য পাথরগুলোয় লাথি মারে। কিছু পাথর এই সময় নিচে পড়ে যায়, আর সেই ফোর্সের প্রভাবে নেলও মইটা নিয়ে পিছলে নিচে পড়ে যায় আর অর্ধেকটা পড়েই আটকে যায়। ওই জায়গাটায় নেল এমনভাবে আটকে যায় যে ও নিজের শরীরটাকেও নাড়াতে চাড়াতে পারছিল না। ওর সাথে ওর মইটাও ওই জায়গায় জড়িয়ে যায়। ওপরে থাকা 7 জন তখন ওই মইটাকে ওপরে তোলার চেষ্টা করে, তবে ওরাও মইটা তুলতে পারে না। এইবার যা হতে চলেছিল তা কেউ কখনো ভাবতে পারেনি। ওরা নেলকে ওঠানোর জন্য বেশ কিছু দড়ি ফেলে, তবে সেগুলো কোনোটাই নেলের কাছে পৌঁছচ্ছিল না।
কিছু কিছু দড়ি তো পাথরে ঘষা খেয়ে খেয়ে ছিঁড়ে যাচ্ছিল। এইবার ওখানকার পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ছিল। খাদের এতটা নিচে আটকে থাকার কারণে নাই নেলের কাছে তেমন হাওয়া যাচ্ছিল আর নাই অক্সিজেন, যেই কারণে ওর নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছিল। একটু একটু করে প্রবলেমগুলো বাড়তে থাকছিল। কিছুক্ষণ পরই অক্সিজেনের অভাবে নেল ওখানে জ্ঞান হারায়। এইসব দেখে ওখানকার যে কেভার ছিল সে তখন গুহা উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করে তাদেরকে ডাকে। তারা ওখানে গিয়ে ওই অবস্থা দেখে তাদের দলের আরও কিছু লোককে মেসেজ দেয়, যার পর ইংল্যান্ডের প্রায় অর্ধেক উদ্ধারকারী দল ওই গুহার ওখানে চলে আসে। উদ্ধারকারী দলের সদস্যরা বাকি 7 জনকে বাইরে গিয়ে বিশ্রাম নিতে বলে। তারা নোটিশ করে যে ওই জায়গাটার বায়ুমণ্ডল মারাত্মকভাবে দূষিত হয়ে গেছে। উদ্ধারকারীরাও এইবার কার্বন ডাই অক্সাইডের দুর্বল প্রভাব অনুভব করতে শুরু করে। তাদের মধ্যে প্রথম 3 জন উদ্ধারকারী যখন ওই খাদের নিচে নামে তো তারাও সেখানে বেহুশ হয়ে যায়, যার ফলে বাকি উদ্ধারকারীদেরকে প্রথমে ওই 3 জনকেই উদ্ধার করতে হয়। রাত তখন 12:30। গুহার মধ্যে প্রচুর অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা হয়। উদ্ধারকারী দলের বিশ্বাস ছিল যে সঠিক পরিমাণে অক্সিজেন পেলেই নেল বেঁচে থাকবে আর ওকে উদ্ধার করতেও তাদের সুবিধা হবে। এইবার উদ্ধারকারী দলের আরও কিছু লোক ওই খাদের নিচে নামে, তবে একটু পরই তাদেরকে আবারও উঠে আসতে হয়, কারণ তারা নিজেরাই ওই খাদের মধ্যে বিভ্রান্তিকর এবং দুর্দশাগ্রস্ত হয়ে পড়ছিল। একজন RAF ডক্টর তখন কাদার মধ্যে দিয়ে একটা পাইপের সাহায্যে পাম্প করে করে নিচে অক্সিজেন পৌঁছে দিচ্ছিল। কিছুক্ষণ পরই উদ্ধারকারী দলকে অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয়। ওখানে থাকা একজন উদ্ধারকারীও সেই সরু জায়গাটাকে পেরিয়ে নেলের কাছে পৌঁছতে পারছিল না, আর ওর কাছে না পৌঁছে ওকে উদ্ধার করাটা কোনোভাবেই সম্ভব ছিল না। সেজন্যই তাদের একজন রোগা কেভারকে প্রয়োজন ছিল যে কোনোভাবে অন্তত নেলের কাছে পৌঁছতে পারবে। পরদিন ভোর হতেই উদ্ধারকারী দল একজন 18 বছর বয়সী কেভার জুন বেইলিকে নিয়ে আসে। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী জুন বেইলি ওই সময় উদ্ধারকারীদেরকে নির্দেশ করে যে নেল মসের কাঁধগুলোকে মুক্ত রাখতে তার কোলার বোনটাকে ভেঙে দিতে। তবে এক্ষেত্রেও কোনো একজনকে নেলের কাছে পৌঁছতে হতো, সেজন্য এই প্ল্যানটাও সফল হয় না। গুহার ভিতরে অক্সিজেন যাতে না কমে সেজন্য এখন শয়ে শয়ে অক্সিজেন নিয়ে আসা হচ্ছিল। এই সময় পর্যন্ত উদ্ধারকারী দল নেলকে ওই খাদ থেকে উদ্ধার করতে একভাবে ফেল হয়ে যাচ্ছিল। তাদের যত মই দড়ি এসব ছিল সব কিছুই কাদার মধ্যে আটকে গেছিল। এমনকি নেলও নিচের সরু দলদলে রাস্তার মধ্যে আটকে গেছিল, আর ও নিজের জীবনের শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছিল। উদ্ধারকারী দল তাদের পরবর্তী পদক্ষেপ নেয়ার আগেই সেখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়। পিক কেভার্নের মুকিহাস এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়। সেজন্য উদ্ধারকারী দলকে এই অপারেশনটাকে কয়েক ঘন্টার জন্য বন্ধ করতে হয়। এরপর বৃষ্টি কমে গেলে RAF ডক্টরদের মধ্যে একজন উদ্ধার প্রচেষ্টায় যোগ দেয়। বৃষ্টির সময় যখন তারা ওই খাদের ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখনও নেল মস নিঃশ্বাস নিচ্ছিল, আর তারাও ওর কঠোর শ্বাসকষ্ট শুনতে পাচ্ছিল। কিন্তু এখন এইবার যখন তারা এই খাদের এখানে আসে তো তারা আর কিছু শুনতে পায় না, অর্থাৎ নেল মস আর বেঁচে ছিল না। নেল যে কোন সময় মারা গেছে সেই সঠিক সময়টা তো কারোর জানা ছিল না, কিন্তু তদন্ত করলে বলা হয় যে 24শে মার্চ ভোর 3টের সময়ই নেল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। নেলের বাবা এরিক মস সারাক্ষণ অপেক্ষা করে গেছে যে তার ছেলে ওই খাদ থেকে উঠে আসবেই, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সে উদ্ধারকারী দলের কাছে হাত জোর করে অনুরোধ করে যে এরপর কেউ যেন আর ওই খাদের মধ্যে না নামে। সেজন্য নেলকেও আর সেখান থেকে ওঠানো হয় না। খাদটাকে বন্ধ করার জন্য খাদের মধ্যে ছোট ছোট পাথর ফেলা হয়। টানা 3 দিন ধরে চলতে থাকা এই উদ্ধার কাজ সারা বিশ্বকে হয়রান করে ছাড়ে। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার লোকেরা একভাবে নেলের জন্য প্রার্থনা করে চলেছিল। পরবর্তী সময়ে ওই চেম্বারটাকে নেল মসের নামেই নামকরণ করে দেওয়া হয়। আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। একটা করে লাইক আর কমেন্ট করে দিও। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।